পাওয়ার পলিটিক্স কিন্তু দুই ভাগে বিভক্ত, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি এবং বিপক্ষ শক্তি। কিন্তু তারা আবার তাদের জাত চিনিয়ে দিয়েছেন, একদম তারা কিন্তু জাতীয় ইতিমধ্যে জাত চিনিয়ে দিয়েছেন তারা, যে তারা আসলে ওই ডাইকোটমির মধ্যেই তারা আছেন। এটা এক ধরনের ক্যামোফ্লেজ আমি বলবো। ক্যামোফ্লেজ কেন বলছি? হ্যাঁ, মধ্যপন্থা হলো একটা একটা ভাষা, সেটা এটা দিয়ে আসলে বুঝতে চাচ্ছে যে মানে তাদেরকে মানুষ যাতে এই মানে ডানপন্থায় না ফেলে, মূলত এই জন্যই তারা মধ্যপন্থা শব্দটা ব্যবহার করছে। এখন ধরুন মধ্যপন্থী দল হিসেবে আমাদের এখানে বিএনপিকে অনেকে মনে করে, কিন্তু এই মধ্যপন্থী কিংবা বামপন্থী কিংবা ডানপন্থী তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো আমাদের পাওয়ার পলিটিক্স। আমাদের যে পাওয়ার পলিটিক্স কিন্তু দুই ভাগে বিভক্ত। সেটা কি? এটাকে আপনি বলতে হবে মানে আওয়ামী লীগ যেভাবে বলতো, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি এবং বিপক্ষ শক্তি। এখন যারা নিজেদেরকে মধ্যপন্থী বলছেন তারা কিন্তু ইতিমধ্যেই চিহ্নিত করেছেন যে এই যে ডাইকোটমি, এই যে বিভাজনটা আছে, তারা আওয়ামী লীগকে দায়ী করতেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নামে মানুষকে বিভক্ত করেছে, কিন্তু তারা আবার তাদের জাত চিনিয়ে দিয়েছে। একদম তারা কিন্তু ইতিমধ্যে জাত চিনিয়ে দিয়েছেন তারা, যে তারা আসলে ওই ডাইকোটমির মধ্যেই তারা আছেন, যে একদম প্রত্যেকটা জিনিস 7 সিস্টার তারা দখল করবেন। তারা এখানে আসাম, ত্রিপুরা, কলকাতা নিয়ে এরকম এই ইত্যাদি ইত্যাদি করবেন। এটা কারা বলে? এখানে এই মুক্তিযুদ্ধের সাথে কানেক্টেড যারা বা আমাদের মুক্তিযোদ্ধাদের যে বৃহৎ অংশ, তারা কি এটা বলে? তারা কি এটা মনে করে? তারা এটা মনে করে না। ফলে আপনি মধ্যপন্থী কিভাবে নিজেকে চিহ্নিত করছেন? এটা কারা বলে? এটা আমরা তাদেরকে চিনি। সেটা এই মধ্যপন্থা কথাটা বলছেন এই জন্য, কারণ পাল্লার শুধু ডান দিকে থাকলে কারণ যথেষ্ট পরিমাণ ভোট এখানে পাওয়া যাবে না। একটু মানে বাম দিকেও যদি লোকদেরকে টানতে হয়, টানতে গেলে আমাকে সেই পরিচয়টা তুলে ধরতে হবে। এটা এক ধরনের ক্যামোফ্লেজ আমি বলবো। ক্যামোফ্লেজ কেন বলছি? আপনি খেয়াল করুন যে তারা যে 5ই আগস্টের যে বিশেষ করে আগস্টের এই সময়টাতে শহীদ মিনারে সমাবেশ করলো, ইত্যাদি করলো, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এই গান গেয়ে তারা কান্নাকাটি করলো। তারা আমাদের মুক্তিযুদ্ধের সমস্ত গান তারা সেখানে গাইলো, মুক্তির মন্দির সোপানো তোলে, মানে গোবিন্দ হালদার, মানে যে গানগুলোর অধিকাংশই লিখেছেন ভারতীয়রা, তারা জন্মগতভাবে ভারতীয়। তো তারা প্রথম টার্গেট করলেন কাকে? ক্ষমতা গ্রহণের পরে রবীন্দ্রনাথ হয়ে গেলেন তাদের কাছে বিদেশি, ভারতীয়। অথচ তারা কিন্তু দেয়ালে যে চিকা মেরেছেন, দেয়ালে যে তারা গ্রাফিতি, তারা নতুন নাম দিয়ে বলছেন গ্রাফিতি, এই গ্রাফিতির ছবি তারা, তো আপনি গ্রাফিতিগুলো দেখুন, এগুলোর ভাষা কি বলে? তো ওইটাই ছিল একটা ক্যামোফ্লেজ। কারণ আপনি দেখেছেন যে 5 তারিখ মানে রাতেই কিন্তু, আপনি খেয়াল করুন, 5 তারিখ রাতেই কিন্তু পাহাড়িরা এই ইনক্লুসিভ বাংলাদেশ থেকে খারিজ হয়ে গেছে। পাহাড়িদের ওখানে আক্রমণ শুরু হয়ে গেছে। তারপর দিন হিন্দুদের উপর আক্রমণ শুরু হয়ে গেছে। ফলে হিন্দুদের খারিজ করে দিলেন আপনি পাহাড়িদেরকে খারিজ করে দিলেন। তারপরে শুরু হলো মাজারের উপর আক্রমণ, আপনি মাজারপন্থীদের খারিজ করে, মানে সুফিবাদী যেটা, তাদেরকে আপনি খারিজ করে দিলেন। সর্বশেষ ধরেন এই তবলিগের যে ঘটনাটা, এই ঘটনায় সরকারের অবস্থান কোথায় আপনি দেখুন, স্পষ্ট। সরকার কাকে নিয়ে সংবাদ সম্মেলন করছেন? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মামুনুল হক ভাইয়াকে নিয়ে। ফলে আপনি যতই বলুন আমরা মধ্যপন্থী, মানুষ কিন্তু বুঝে। মানুষ ধরুন ওই যে বলে না যে আমি গুনতে পারি না, আমি কিন্তু কম দিলে টের পাই। একদম। ফলে আমাদের মানুষ কিন্তু এরকম, রাজনৈতিক ঘ্রাণ শক্তি এত টুকু, এরা কিন্তু বুঝে তুমি কোন দিকে ভাই। আপনি আপনার ভোকাবুলারি দিয়ে, আপনার শব্দ চয়ন দিয়ে ওরা বলে দিবে যে আপনি আসলে কোন পন্থী, আপনি ডানপন্থী না বামপন্থী না, ইত্যাদি ইত্যাদি। ফলে এইটা হলো একটা আরেকটা মানে ক্যামোফ্লেজ আমি বলবো, যেটা একটা ছদ্মবেশ ধারণ করার চেষ্টা করছে। কিন্তু প্রফেসর হারুন যেটা বললেন যে এটা এত সহজ বিষয় না, এটা তারা বললেই তো আর হবে না, ইতিমধ্যে তারা তাদের জাত চিনিয়ে ফেলেছে। এই বিষয়গুলো ধরুন
আমি মনে করি যে ধরুন 5 তারিখও যদি তারা মানে 5 তারিখে তারা যে বক্তব্য দিয়েছিলেন, 5 তারিখের পরে 6 তারিখ 7 তারিখও যে বক্তব্য দিয়েছিলেন, সেটার মধ্যে একটা মধ্যপন্থা ছিল আমার বিবেচনায়, একটা মধ্যপন্থা ছিল। তারা বলছিলেন ভাবার জন্য যে মাহফুজ আলমের একটা বক্তব্য আমি দেখেছি, একটা হাউসে তিনি বক্তব্য রাখছেন, বলছেন যে এই যে হাউসে আমি বক্তব্য রাখছি আমি অনেককে জানি যে তারা আওয়ামী লীগের সমর্থক, তারা 5 তারিখের আগ পর্যন্ত আমাদের সাথে তারা ছিলেন না, কিন্তু আমি কি এখন তাদেরকে বের করে দিব? তিনি সেখানে প্রশ্ন রেখেছিলেন যে আওয়ামী লীগকে আপনি কি করবেন, আওয়ামী লীগকে আপনি ফেলে দিতে পারবেন না, ফলে আওয়ামী লীগের প্রশ্নটা আপনাকে ভাবতে হবে। এই ভাবনাটা ছিল মধ্যপন্থী ভাবনা, এই ভাবনাটা ছিল একটা কনস্ট্রাকটিভ ভাবনা, গঠনমূলক ভাবনা। কিন্তু তারা কি সেখানে আছেন? তারা এখন সব থেকে রাত পর্যন্ত জিকির তুলছেন যে ওকে খতম করতে হবে, ওকে ফাঁসিতে ঝুলাতে হবে, ওকে নিষিদ্ধ করতে হবে। আজকে সম্ভবত তাদের যমুনার সামনে গিয়ে অনশন ধর্ম করার কথা, কি আর কিছু না হোক আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। এখন যে কোনো কিছুর তো একটা লজিক লাগে, যে কোনো কিছু তো একটা আইনের মধ্য দিয়ে আগাতে হবে, একটা বিচারিক একটা প্রক্রিয়া আছে, প্রক্রিয়ার মধ্য দিয়ে আগাতে হবে। আজকে সবাই যখন বলছে যে আমাদের যে বিচারিক প্রক্রিয়া, এই বিচারিক প্রক্রিয়ায় 1 বছরে এই বিচার শেষ হওয়ার মতো না, খালেদা জিয়ার বিচারের কথা সরকার কিন্তু 10 বছরে শেষ হবে না, দ্রুত সাজা দেওয়ার জন্য খালেদা জিয়ার আইনজীবীরা কি করেছে, সমস্ত সুযোগ তারা নিয়েছেন, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তারা আপত্তি দিয়েছেন। এই আপত্তি যখন অগ্রাহ্য হয়েছে, তারা একদম সিঁড়ির সর্বোচ্চ দাবি গিয়েছেন। এটা আপিলের ডিভিশন পর্যন্ত নাকচ হয়েছে, তারপরে আবার মামলা। খেয়াল করুন আমাদের বিচারিক প্রক্রিয়াটা এরকমই, এই যে বিচার প্রক্রিয়ার যে দীর্ঘসূত্রিতা বলা হয় এই কারণেই। আবার এটা এই জন্য করা হয়েছে যে কোনোভাবেই যাতে ন্যায় বিচার নিয়ে যেতে প্রশ্ন না তোলে। তাহলে এই যে বিচারিক প্রক্রিয়া, আপনি কি এটাকে শর্টকাট করতে পারবেন? আপনি কি শুধুমাত্র ট্রাইব্যুনালে আপনি একটা রায় দিয়ে দিল, রায় দিয়ে আপনি সিলমোহর দিয়ে আপনি ফাঁসিতে ঝুলে দিতে পারবেন? এটা একেবারেই সম্ভব না।